সরকারি চাকরির বয়স বৃদ্ধি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে মন্ত্রিপরিষদের চিঠি। ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ কর্মী তানভীর বহিষ্কার। হাসিনা সহ সাবেক ৩ সিএসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে সাংবিধানিক সংকট হবে কিনা। ডক্টর ইউনূসের প্রথম একনেক সভায় অনুমোদন পেল ৪ প্রকল্প। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সরকারি চাকরির বয়স বৃদ্ধি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে মন্ত্রিপরিষদের চিঠি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং অবসরের বয়স বৃদ্ধির দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেন। সেই আবেদনটি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, এই বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে ৮ পৃষ্ঠার আবেদনের কপিটিও সংযুক্ত করা হয়। ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ কর্মী তানভীর বহিষ্কার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইট ইউনিট কমিটি এর সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কায়সারকে। তিনি গত ১২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর তার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি রফিকুর রহমান মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর একটি লিখিত আদেশে মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কার করা হয়। উক্ত বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, বারবার সতর্ক করা সত্ত্বেও তানভীর কায়সার দলের নীতি, আদর্শ, চেতনা ও মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে দলীয় সিদ্ধান্তে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। রফিকুর রহমান জানান, গত ১২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর তানভীর কায়সার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করেছেন। একজন দলীয় কর্মী হয়ে এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি দলে থাকার কোনো অধিকার নেই। তাই গত সোমবার ১৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে তানভীরের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল বন্ধ রয়েছে। ফোন আলাপে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করেন। তিনি বলেন, ওই নেতাদের সাথে তিনি আন্দোলন করবেন, কিন্তু তিনি নিজেই বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। তানভীর কায়সার ২০১৯ সালের ৪ জুন লস অ্যাঞ্জেলস হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন। তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরই দাবি করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে, এজন্য তিনি নিজের নিরাপত্তা চান। পরে ২০২০ সালে ৭ মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এরপর ২০২১ সালের ২৪ জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বলে জানা গেছে। ফোনালাপ ফাঁসে ভাইরাল হওয়া তানভীরের জন্ম ১৯৮৯ সালে ৭ ডিসেম্বর। তার বাবা সুলাইমান কায়সার এবং মা নীলুফার ইয়াসমিন। তার স্ত্রীর নাম রুকাইয়া আজাদ। তবে এই তানভীর আওয়ামী লীগের কোন দায়িত্বে আছেন, কোন সূত্রে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন, সেটি এখনো জানা যায়নি। হাসিনা সহ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী রাকিবউদ্দিন আহমেদ, একেএম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ কমিশনার ও সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে চট্টগ্রামে। মামলায় আরও আসামি করা হয়েছে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের ৩ মেয়াদে থাকা সংসদ সদস্যদের। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ কাজী শরীফুল হকের আদালতে বুধবার দুপুরে মামলাটি করেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছে। বাদী অভিযোগে বলেন, গত ৩ নির্বাচনে বিরোধী দল সহ অনেক জনপ্রিয় নেতার অংশগ্রহণ ছিল না। সাধারণ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যারা কমিশনে ছিলেন তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীও নির্বাচনী মাঠে একপেশে আচরণ করেছে। বিপুল টাকা ব্যয়ে যে ৩টি
নির্বাচন হয়েছে তাতে সংবিধানের খেলাপ করেছেন কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা। এসব কারণে রাষ্ট্রদ্রোহিতা ও প্রতারণার মামলা করা হয়েছে। মামলায় একই সঙ্গে এসব নির্বাচনে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারাও অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করায় তাদেরও এ মামলায় আসামি করা হয়েছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণের সুবিধার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার 18 সেপ্টেম্বর গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা এবং 25তম ব্যাচ পুরুষ রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেনাবাহিনী যেহেতু অনেকদিন ধরে মাঠে আছে তাদের তো একটা ক্ষমতার মধ্যে থেকে কাজ করতে হবে। আবার আমাদের অন্যান্য বাহিনীর মধ্যে স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য সেনাবাহিনী আনা হয়েছে। আর এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রি পাওয়ারটা ভোগ করবে বাংলার জনগণ। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান বলেছেন, জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী। উল্লেখ্য, সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। আগামী 2 মাস বাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এ দায়িত্ব পালন করবেন। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, 1998 এর 12(1) ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাগণ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো। শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে সাংবিধানিক সংকট হবে কিনা? তীব্র গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানে বলা না থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সেনাপ্রধান এক ধরনের কর্তৃত্ব নিয়েছেন। রাষ্ট্রপতির আদেশে সংসদ ভেঙে দেওয়া হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, কিন্তু বর্তমান সংবিধানে এমন কোনো বিধি নেই। বিবিসি বাংলার প্রতিবেদন। সংবিধানে না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে শপথ অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন। কোর্টের কর্মকর্তারা জানিয়েছিলেন, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে বলে এক বার্তা জানিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে আইন বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, ভবিষ্যতে কখনো পরিস্থিতি ও সুযোগ তৈরি হলে আদালতে বিষয়টি উঠতেও পারে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বলেন, শেখ হাসিনা এখন দেশে নেই সত্য, এ কারণে এটি নিয়ে প্রশ্ন উঠলেও তা গুরুত্ব পাচ্ছে না। তবে ভবিষ্যতে এ নিয়ে কখনো যে প্রশ্ন উঠতে পারে না তা কিন্তু নয়। তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে পরামর্শ চেয়েছেন। সেই পরামর্শ সুপ্রিম কোর্ট দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে। এ আইন বিশেষজ্ঞ মনে করেন, এমন পরিস্থিতিতে আপিল বিভাগের পরামর্শে নতুন সরকার তৈরি হওয়ায় পরবর্তীতে এটি নিয়ে জটিলতা বা সংকট তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞরা সবাই মনে করছেন, 5ই আগস্ট যে বিশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রী পদশূন্য হয়েছে ও পরবর্তীতে যে সরকার গঠন হয়েছে সেটি কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় হয়নি। গণ অভ্যুত্থানের বিশেষ পরিস্থিতিতে এমন একটি সিদ্ধান্ত নিতে হয়েছে। সংবিধান বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে যারা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে এই সব প্রশ্নের জবাব এড়াতে তারা গণ অভ্যুত্থান পরবর্তী সরকারকে বৈধতা দিতে হবে সরকার আগে, তাহলে এ নিয়ে কোনো প্রশ্নের সুযোগ থাকবে না ভবিষ্যতে। 2007 সালে সেনা সমর্থিত সরকার প্রায় 2 বছর ক্ষমতায় থাকাকালে যেসব কাজ করেছে, পরবর্তীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর সংসদে বেশিরভাগ কাজের বৈধতা দিয়েছিল। ডক্টর ইউনূসের প্রথম একনেক সভায় অনুমোদন পেল 4 প্রকল্প। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 18 সেপ্টেম্বর বেলা 11টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিকেল 3টায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি জানান, প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 1222 কোটি 14 লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে 963 কোটি 82 লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে পাওয়া যাবে 100 কোটি 16 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে 158
$53,16,00,000 টাকা পাওয়া যাবে। প্রকল্পগুলোর মধ্যে 2টি সংশোধিত এবং 2টি নতুন প্রকল্প রয়েছে। একনেকে অনুমোদিত 4 প্রকল্প হল শিল্প ও শক্তি বিভাগের বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ শীর্ষক প্রকল্প। প্রথম সংশোধিত 2টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ সুন্দরপুর 4 ও শ্রীকাইল 5, 2টি অনুসন্ধান কূপ সুন্দরপুর সাউথ 1 ও জামালপুর 1 খনন প্রকল্প। আর্থসামাজিক অবকাঠামো বিভাগে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায় দ্বিতীয় সংশোধিত। তথ্য আপা নামক প্রকল্প এবং কৃষি পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প দ্বিতীয় পর্যায় প্রকল্প।